আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমরা মৌলগুলোর অবস্থান নিয়ে জানবো, তাই তো? এই যে এখন পর্যন্ত আবিষ্কৃত 118টা মৌল আমরা সুন্দর করে একটা টেবিলে সাজাই ফেলি, যেটাকে বলা হয় মডার্ন পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণী, যেটা আধুনিক পর্যায় সূত্রের উপর বেস করে তৈরি। দেখেন, সর্বপ্রথমে বিজ্ঞানী ল্যাভোইসি যখন মাত্র 33টা মৌল নিয়ে কাজ শুরু করে, তখন সে কেবলমাত্র ধাতু আর অধাতুতে ভাগ করে। তারপর ধীরে ধীরে ডোবের আইনের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, তারপর একটা সময় সে মেন্ডেলিফ যখন কাজ করে, তারপরে গিয়ে একটা সময় আমরা কি দেখতে পাই, বিজ্ঞানী মোসলে পুরো মেন্ডেলিফের পর্যায় সূত্রটাকে সংশোধন করে। ঠিক আছে, পর্যায় সূত্রটাকে সংশোধন করে 118টা মৌলের জন্য সে কি করে, একটা আধুনিক পর্যায় সূত্র দেয়, যেটা পুরোটাই কিসের উপর ভিত্তি করে চলে আসে, যে মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের পরিবর্তে সংখ্যার কথা তিনি বলেন। এখন আমরা জানি আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যাই হোক, আমরা আজকে পর্যায় সারণী সম্পর্কে জানবো, ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। দেখেন, এই যে 118টা মৌলগুলো ধর্মের ভিত্তিতে সাজানো হয়েছে। এই যে 118টা যে মৌল আছে আমাদের, টোটাল মৌল কয়টা? 118টা। এই 118টার মধ্যে ধাতু আছে হচ্ছে 94, অপধাতু আছে হলো 6টা, এবং অধাতু আছে হচ্ছে 18টা। তো আমার কথা বুঝতে পারছেন? এই হলো টোটাল 118। 94, 6 আর 18। তাহলে 118টা মৌল, 118টা মৌল কি হলো? 118টা মৌলকে ধাতু, অধাতু আর অপধাতুতে আমরা ভাগ করে ফেললাম। Good. দেখি, এই যে পর্যায় সারণীর দেখেন, আনুভূমিক বরাবর কিছু আছে, আনুভূমিক বরাবর মানে এক্স অ্যাক্সিস, আর উলম্ব বরাবর খাড়া খাড়া কিছু কলাম আছে। আনুভূমিক বরাবর এগুলোকে আমরা বলি রো, আর যেগুলো উলম্ব বরাবর এগুলোকে বলি কলাম। তো কলামগুলোকে আমরা এখানে বলি হচ্ছে, দেখেন, কলামগুলোকে কলামগুলোকে আমরা এই যে দেখেন, একটা কলাম, দুইটা, তিনটা, এগুলোকে আমরা বলি হচ্ছে গ্রুপ। কি বলি? গ্রুপ। তাহলে এরকম গ্রুপ টোটাল কয়টা আছে দেখেন, গ্রুপ টোটাল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এভাবে টোটাল গ্রুপ আছে কয়টা? 18টা। তাহলে দেখেন, এই যে পর্যায় সারণীর এই যে উলম্ব বরাবর যেগুলো আছে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে গ্রুপ। আর আনুভূমিক বরাবর যেগুলো আছে দেখেন, এক্স অ্যাক্সিস বরাবর যেগুলো আছে, এই যে এটা, এটা, এক্স অ্যাক্সিস বরাবর যেগুলো আছে, এগুলোকে আমরা কি বলতেছি? এক্স অ্যাক্সিস বরাবর মানে আনুভূমিক বরাবর যেগুলো আছে, এগুলোকে আমরা বলতেছি পর্যায়। পর্যায় আর গ্রুপ। তাহলে পর্যায় আছে কয়টা? পর্যায় আছে কয়টা দেখেন তো, আবার দেখাই। পর্যায় আছে কয়টা দেখেন, পর্যায় আছে কয়টা? একটা পর্যায়, দুইটা পর্যায়, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে ভালো করে খেয়াল করেন, আমাদের গ্রুপ হয়ে গেল কয়টা? 18টা। পর্যায় হয়ে গেল কয়টা? 7টা। তাহলে গ্রুপ আছে 18টা, পর্যায় আছে 7টা। তাহলে পর্যায় সারণীর প্রথম আমরা যে ইনফরমেশন জানলাম, যেখানে আমাদের গ্রুপ আছে 18টা এবং পর্যায় আছে কয়টা? 7টা। গুড। এই যে পর্যায় সারণীর ভালো করে একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। প্রথম গ্রুপে, প্রথম যে গ্রুপটা, সেখানে মৌল আছে কয়টা? 7টা। এবং 18 নাম্বার যে গ্রুপটা আছে সেটাতেও মৌল দেখা যাচ্ছে কয়টা? 7। ঠিক আছে, তাহলে প্রথম গ্রুপ আর 18 নাম্বার গ্রুপে আমাদের মৌল আছে কয়টা করে? 7টা করে। তারপরে খেয়াল করেন, 2 নাম্বার গ্রুপে মৌল কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 6টা। এবং 13 থেকে 17, এই যে 5টা গ্রুপে আমাদের মৌল আছে কয়টা? 6টা। তাহলে খেয়াল করেন, 1 নাম্বার আর 18 নাম্বারে মৌল আছে 7টা, 2 নাম্বারেও 6টা, এবং 13 থেকে 17তেও কয়টা আছে? 6টা করে। তারপরে একটু খেয়াল করেন, এই যে 4 নাম্বার থেকে, 4 নাম্বার থেকে খেয়াল করেন, 4 নাম্বার থেকে 12 নাম্বার, 4 নাম্বার থেকে 12 নাম্বার, সবগুলো গ্রুপ, 4 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপে আমাদের মৌল আছে কয়টা করে? 4টা করে।
4 নাম্বার থেকে 12 নাম্বার গ্রুপ সবগুলোতে আমার মৌল আছে কয়টা করে দেখেন 4টা করে। গুড। 4 নাম্বার থেকে 12 নাম্বার সবগুলো গ্রুপে মৌল আছে কয়টা করে 4টা করে। এখানে দেখেন স্পেশাল টার্ম আছে। স্পেশাল টার্মটা হলো খেয়াল করেন এই যে এখানে একটা আছে যেটাকে আমরা বলি ল্যান্থানাইট সিরিজ, এখানে একটা আছে যেটাকে আমরা বলি অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজ তার মানে 57 থেকে একদম 71 পর্যন্ত এই মৌলগুলো দেখেন 57 নাম্বার মৌল কি পারমাণবিক সংখ্যা 57, এই মৌলটা হচ্ছে কি ল্যান্থা নাম। এই ল্যান্থা নামকে ল্যান্থা নামের সাথে 71 পর্যন্ত 57 থেকে 71 এই টোটাল 15টা মৌলকে বলা হয় ল্যান্থানাম সিরিজ। আর অ্যাক্টিনিয়াম 89 থেকে দেখেন 103 পর্যন্ত এই 15টা মৌলকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। তাহলে ল্যান্থানাইট সিরিজ আর হচ্ছে কি অ্যাক্টিনাইট সিরিজ, এইটাকে এই বক্সের ভেতরে কি করে দেওয়া হয় একত্রে রাখা হয়। বোঝা গেল? তাহলে 3 নাম্বার গ্রুপে আমাদের মৌল আছে সবচেয়ে বেশি, এই 15টা এই 15টা 15 15 30 আর স্ক্যান্ডিয়াম আর ইট্রিয়াম এই হলো টোটাল কত 32টা। তাহলে বোঝা গেল? তাহলে 1 নাম্বার গ্রুপে 7টা, 2 নাম্বার গ্রুপে 6টা, 3 নাম্বারে আছে 32টা, 3 নাম্বারে কয়টা আছে 32টা, আর 4 থেকে 12 সবগুলোতে কয়টা করে 4টা করে, এবং 13 থেকে 17 এগুলোতে কয়টা করে 6টা করে, আবার 18তে আছে আবার 7। বোঝা গেল? তাহলে সবগুলো গ্রুপের মৌল সংখ্যা আমরা দেখে ফেললাম, আমরা লিখে ফেলি আসে যে গ্রুপ একে আমাদের মৌল আছে 7টি, গ্রুপ 2-এ আমাদের মৌল আছে 6টি, গ্রুপ 3-এ আমাদের মৌল আছে 32, গ্রুপ 4 থেকে কত 12। খেয়াল করেন আবার দেখেন গ্রুপ 4 থেকে গ্রুপ 12 সবগুলোতে 4টা করে মৌল। তাহলে গ্রুপ 4 থেকে 12 সবগুলোতে আছে 4টা করে মৌল। গ্রুপ 13 থেকে 17 সবগুলোতে আছে 6টা করে মৌল, এবং গ্রুপ 18তে আবার কয়টা আছে 7টা। তাহলে এতটুকু আপনারা বুঝে গেলেন যে আমাদের গ্রুপগুলোতে কয়টা করে মৌল আছে। ক্লিয়ার? আচ্ছা গুড। এখন আমরা একটু দেখে ফেলি যে পর্যায়ে কতগুলো করে মৌল আছে। দেখেন পর্যায় পর্যায় একে দেখেন পর্যায় একে শুধু এখানে হাইড্রোজেন আর ওখানে হিলিয়াম, এর বাইরে আর পর্যায় একে কোনো মৌল নাই। তাহলে পর্যায় একে মৌল কয়টা 2টা। পর্যায় 3 আর 4-এ তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে পর্যায় 3 আর 4-এ দেখেন একে একে কেবল 2টা, একে কয়টা 2টা, 3 আর 4-এ কয়টা পাইলেন 8টা। ঠিক আছে? আচ্ছা তারপরে 1 2 3-এ 8টা, 3 আর 4-এ মৌলগুলো একটু গুনেন তো 1 2 3 4 একদম 18 গ্রুপ পর্যন্ত টোটাল কয়টা মৌল আছে 18টাই। ঠিক আছে? তাহলে 3 আর 4-এ কয়টা করে পাইলেন ভালো করে খেয়াল করেন, একে পাইলেন 2টা, 2 আর 3-এ 8টা, 4 আর 5-এ 18টা, 6 আর 7-এ এই যে ল্যান্থানাইট সিরিজ অ্যাক্টিনাইট সিরিজ আছে যে এদের মধ্যেই তো 15টা, এখানে 15টা আছে। তাহলে যদি 15টা থাকে আর বাইরে আছে কয়টা 17টা 32, তাহলে এই দুইটা পর্যায়ে কত করে আছে 32। তাহলে প্রথম পর্যায়ে 2টা, 2 নাম্বার আর 3 নাম্বার পর্যায়ে 8টা, তারপর 18, তারপরে 32। তাহলে পর্যায় একে মৌল কয়টা 2টা। ঠিক আছে? গুড। আচ্ছা এটা আমরা এইভাবে লিখি, দেখি পর্যায় এখানে হলো মৌল সংখ্যা। তাহলে পর্যায় একে মৌল পাইলাম কয়টা 2টা, পর্যায় 2 এবং পর্যায় 3-এ মৌল পাইলাম কয়টা 8টা, পর্যায় 4 এবং পর্যায় 5-এ মৌল পাইলাম কয়টা
18টা। পর্যায় 6 এবং পর্যায় 7-এ মৌল পাইলাম কয়টা? 32টা। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝে ফেললেন। তাহলে এটাও আমরা একটু এইভাবে ঠিক করে ফেলি। তাহলে এটা হলো আমাদের গ্রুপ, এটা হলো মৌল সংখ্যা। তো আপনারা এতটুকু বুঝে ফেললেন। ঠিক আছে, যে পর্যায়ে কি রকম মৌল থাকে এবং গ্রুপে কি পরিমাণ মৌল থাকে। নেন, তাহলে আমি যদি আরেকবার একটু বলে ফেলি যে গ্রুপ 1-এ 7টা থাকে, 18তেও 7টা থাকে। ঠিক আছে, তারপরে 2-এ 6টা, 13 থেকে 17 সবগুলো গ্রুপে থাকে আমার 6টা করে মৌল। দেখেন, এবং গ্রুপ 3-এ থাকে 32টা, 4 থেকে 12-তে 4টা করে। পর্যায় 1, 2, 3 এখানেও মৌল সংখ্যাগুলো আপনার ক্লিয়ার। তাহলে এই গেল আমাদের মৌল সংখ্যা, 118টা মৌলকে সাজানো আছে। এখন এখানে আরেকটা কথা, সেকেন্ড কথা হলো গ্রুপগুলোর সুন্দর সুন্দর নাম আছে। দেখেন, গ্রুপগুলোর কিন্তু সুন্দর সুন্দর নাম আছে। যেমন গ্রুপ 1-এ আমাদের যে মৌলগুলো আছে খেয়াল করেন, গ্রুপ 1 এটাকে বলা হয় ক্ষার ধাতুর গ্রুপ। আচ্ছা, কেন ক্ষার ধাতুর গ্রুপ বলা হয় সেটা একটু আমরা দেখে ফেলে আসি। তার আগে এই গ্রুপে কি কি মৌল আছে দেখেন, হাই, লি, না, কে, রুবি, সেচে, ফেলেছে। তাহলে খেয়াল করেন, হাইতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম, সেচেতে সিজিয়াম অ্যান্ড ফেলেসেতে ফ্রান্সিয়াম। এই যে মৌলগুলো আছে টোটাল 7টা, এই 7টা মৌলের মধ্যে হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টা মৌল আছে, এই 6টা মৌলকে বলা হয় ক্ষার ধাতু। কি ধাতু? ক্ষার ধাতু। দেখো, এই 6টা মৌলকে আমরা কি বলতেছি? ক্ষার ধাতু। কেন এই 6টা মৌলকে ক্ষার ধাতু বলা হচ্ছে? তার কারণ হলো সোডিয়াম পানির সাথে তীব্র ক্ষার উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সমতার জন্য সামনে হাফ দিলাম। একইভাবে পটাশিয়ামও কি করে? পানির সাথে রিয়াকশন করলে সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে এদেরকে কেন আমরা ক্ষার ধাতু বলতেছি, কারণ তারা পানির সাথে রিয়াকশন করে ক্ষার উৎপন্ন করতেছে। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার। ঠিক আছে, সোডিয়ামকে কিন্তু ছুরি দিয়েও কাটা যায়। সোডিয়ামকে কি করা যায়? ছুরি দিয়ে কাটা যায়। ঠিক আছে, সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়। ওকে, নমনীয় হয় মোটামুটি। বুঝতে পারছেন? এবং এই সোডিয়ামকে যখন আপনি পানিতে ফেলে দিবেন সেখানে কি হয়? প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়। আপনারা এটা দেখে থাকবেন ভিডিওতে। তো এটা গেল গ্রুপ 2, সরি গ্রুপ 1, আমরা বললাম ক্ষার ধাতুর গ্রুপ। গ্রুপ 1-এর মৌল কয়টা? গ্রুপ 1-এর মৌল 7টা। বাট আমাদেরকে যদি বলা হয় ক্ষার ধাতু কয়টা? ক্ষার ধাতু 6টা। ক্ষার ধাতু কয়টা? 6টা। এবং এইভাবে গ্রুপ 2-কে বলা হয় মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ। আসেন আমরা গ্রুপ 2টাও দেখে ফেলি। আসেন। তাহলে এখন হচ্ছে আমাদের 2 গ্রুপ। তাহলে এখন হলো গ্রুপ 2, এটাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ। কেন মৃৎ ক্ষার ধাতুর গ্রুপ বলা হয় সেটাও আমরা একটু দেখে ফেলে আসি। এখানে কি কি মৌল আছে?
বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। দেখেন এখানে বিরিয়ানিতে আমরা লিখতে পারি বেরিলিয়াম, মোগলাইতে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম, কাবাবতে ক্যালসিয়াম, সরিয়েতে স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম, রেডি। ঠিক আছে, তাহলে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এই যে মৌলগুলো থাকলো, কয়টা মৌল? 6টা মৌল। এই 6টা মৌলকে আমরা বলি মৃৎক্ষার ধাতু। কেন মৃৎক্ষার ধাতু? প্রথমত এটা ধাতু, দ্বিতীয়ত এরাও পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। যেমন ম্যাগনেসিয়ামকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া দেই তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, সাথে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, গুড। ক্যালসিয়ামকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া দেই তাহলে কি পাবো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। বুঝতে পারতেছেন? তাহলে এই যে কেন ক্ষার বলা হচ্ছে, কারণ তারাও কি তৈরি করে? পানির সাথে বিক্রিয়ায় তীব্র ক্ষার তৈরি করে। কোনটা ক্ষার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো কি আমাদের ক্ষার তৈরি করে। তো এই ক্ষার তৈরি করার কারণে এরাও আবার ক্ষার ধাতুর মধ্যে পড়ে। কিন্তু কথা হলো এদেরকে আমরা কই পাই? মাটিতে পাওয়া যায়। ঠিক আছে, মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়। মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়। তাহলে ক্ষার ধাতু আর মৃৎক্ষার ধাতু আমরা বুঝলেন। তাহলে এরা কি করে? একে তো এরা ক্ষার উৎপন্ন করে, দ্বিতীয়ত এদেরকে মাটিতে পাওয়া যায়। এজন্য গ্রুপ 2 কে আমরা কি বলি? মৃৎক্ষার ধাতুর গ্রুপ। আর গ্রুপ 1 কে আমরা কি বলতাম? ক্ষার ধাতু গ্রুপ। তাহলে ক্লিয়ার। তাহলে মৃৎক্ষার ধাতু আর ক্ষার ধাতু বুঝলেন, এরা তৈরি করে, ক্ষার উৎপন্ন করে। এখানে ক্ষার কোনগুলো? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে 2 কেন? তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। তারপরে দেখেন আমাদের এখানে আরো কি কি গ্রুপ আছে। তাহলে প্রথম গ্রুপকে আমরা বললাম ক্ষার ধাতুর গ্রুপ, দ্বিতীয় গ্রুপকে বললাম মৃৎক্ষার ধাতুর গ্রুপ। এই যে গ্রুপ, যেটা দেখেন গ্রুপ 17, গ্রুপ কোনটা? 17, এটাকে বলা হয় হ্যালোজেন। কি গ্রুপ? হ্যালোজেন গ্রুপ। কেন গ্রুপ 17কে হ্যালোজেন গ্রুপ বলা হয় সেটা একটু আমরা দেখে ফেলি। আর গ্রুপ 16কে বলা হয় চ্যালকোজেন। কি বলা হয়? চ্যালকোজেন। আচ্ছা, তাহলে গ্রুপ 16, গ্রুপ 16কে আমরা কি বললাম? চ্যালকোজেন। দেখেন তাহলে গ্রুপ 16তে কি কি মৌল আছে? ও, এসএসসি তে পড়ে। দেখেন ওতে অক্সিজেন, সালফার, সেলেন, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম। এই মৌলগুলোকে চ্যালকোজেন বলার কারণ হলো চ্যালকোজেনের মিনিং হলো আকরিক উৎপন্ন, আকরিক উৎপন্নকারী। তাহলে এই মৌলগুলো আকরিক তৈরি করে। যেমন আপনারা দেখবেন অক্সাইড আকরিক হয় আর সালফাইড আকরিক বেশি হয়। যেমন কপারের আপনারা আকরিক দেখছেন কি? সিন্নাবার, চ্যালকোসাইড।
আয়রনের আকরিক হয় Fe2O3, লেমোনাইট, হেমাটাইট, ঠিক আছে। ওকে, তাহলে অক্সাইড সালফাইড এই আকরিকগুলো পাই আমরা। তারপরে কি হয়, HGS সিন্নাবার হয়। তারপরে কি হয় বলেন, Cu2A, ঠিক আছে, কপার পাইরাইটস, এরকম অনেক আকরিক হয় যেগুলো হচ্ছে আমাদের কি বলেন তো অক্সাইড এবং সালফাইড। তার মানে এই গ্রুপের যে মৌলগুলো আছে তারা কি করে, আকরিক উৎপন্ন করে, এজন্য এদেরকে কি বলা হয়, চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী। গুড। এবং গ্রুপ 17তে যদি আমরা দেখি, গ্রুপ 17তে আমাদের কি কি মৌল আছে দেখেন। গ্রুপ 17তে আছে ফ্লোরিন। আচ্ছা, গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন। এখানে আছে হচ্ছে, কেন হ্যালোজেন বলা হয় সেটাও লিখে ফেলি। হ্যালোজেন বলা হয় এই কারণে যে এরা সামুদ্রিক লবণ উৎপন্ন করে। সামুদ্রিক লবণ উৎপন্ন সামুদ্রিক লবণ উৎপন্ন করে। যেমন দেখেন যৌগগুলো, এখানকার মৌলগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো। আমরা লবণ কি হিসেবে পাই বলেন তো, সোডিয়াম ক্লোরাইড লবণ পাওয়া যায়, সোডিয়াম আয়োডাইড, ঠিক আছে, এই যে লবণ পাওয়া যায়। তার মানে এরা সমুদ্রে কি তৈরি করে, লবণ তৈরি করে। এই যে এই গ্রুপের মৌলগুলো সমুদ্রকে কি তৈরি করে, লবণ তৈরি করে। বুঝতে পারছেন? তাহলে কেন এগুলোকে হ্যালোজেন বলা হচ্ছে সেটাও বুঝে গেলেন। এবং গ্রুপ যে 18 আছে আমাদের, সেই গ্রুপ 18কে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন, এখানে কে কে আছে দেখেন তো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানিজম। ঠিক আছে, তাহলে দেখেন গ্রুপ 18 থেকে কে আছে আরেকবার আমরা পর্যায় সারণীতে দেখে ফেলি। দেখেন, দেখেন এই যে গ্রুপ 18, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অ্যান্ড ওগানেসন। এই যে 7টা মৌল, এদের কি হয়, এদের সর্ববহিঃস্থ কক্ষপথ কি থাকে, পূর্ণ থাকে। যেমন হিলিয়ামের ক্ষেত্রে কি দেখা যায় দেখেন তো, হিলিয়ামের ক্ষেত্রে কি দেখা যায়, তার 2টা ইলেকট্রন, তাহলে 2টা যদি থাকে 1s2 ফিল হয়ে গেল, তাহলে প্রথম কক্ষ শক্তি স্তর ফিল। নিয়নের ক্ষেত্রে কি হয়, তার 10টা ইলেকট্রন, তাহলে সেখানে কি হচ্ছে 1s2, 2s2, 2p6, এই যে অক্টেট ফিল হয়ে গেল, ঠিক আছে, অক্টেট পূরণ হয়ে গেল। একইভাবে আর্গনের ক্ষেত্রে আমরা যদি দেখি, তারও কি হয়ে যাবে, 3s2 হয়ে যাবে অ্যান্ড 3p6 হয়ে যাবে, তারও কি হয়ে গেল, অক্টেট ফিল হয়ে গেল। ঠিক আছে, এই কারণে এরা কি করে না, সহজে যৌগ গঠন করার প্রবণতা দেখায় না, যৌগ গঠন করার প্রবণতা দেখায় না, সেজন্য তাদের কি আসে, নিষ্ক্রিয় নামটা চলে আসে। যদিও এখন আমাদের যে জেনন মৌলটা আছে, এই মৌলের অনেক যৌগ দেখা যায়, এজন্য এই গ্রুপকে এখন আর আমাদের নিষ্ক্রিয় বলা উচিত না, এগুলোকে বলা হয় নোবেল গ্যাস। ঠিক আছে, আচ্ছা, তারপরেও আমরা নিয়ন আর্গন যৌগ খুবই কম গঠন করে, আপনারা এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলতে পারেন। তাহলে আমরা মোটামুটি একটা দেখলাম যে গ্রুপ 1কে কেন ক্ষার ধাতু বলা হচ্ছে, গ্রুপ 2কে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হচ্ছে, তারপরে কি পাইলাম, চ্যালকোজেন, হ্যালোজেন আর নিষ্ক্রিয় গ্যাস। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। আর সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সুন্দর করে নোট করে ফেলবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।